গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটি শুরু করছি, আর আশা রাখছি আমার আজকের ভিডিওটিও তোমাদের বরাবরের মতোই ভালো লাগবে। তো সকালবেলা দেখো টুকিটাকি বাজার চলে এসেছে, তো তারপরে আমরা টিফিনও সেরে ফেলেছি, আর এখন বসিয়েছি গরম গরম চা। তো এই দুধ চাটুকু না হলে টিফিনের পর একদমই কিন্তু ভালো লাগে না, মনও ভরে না, আর কাজেও ঠিক এনার্জি পাওয়া যায় না। তাই এটা হচ্ছে আমার কাছে টনিকের মতো কাজ করে। তো এই যে 3 কাপ দুধ চা করে নিয়েছি, আর যেই না আমি চা খাবো তেমনি আমার সাথে সাথে মেয়ে দুটো পাল্লা দিয়ে সঙ্গ ধরবে, জানো তো। কিছুতেই ওরাও কিন্তু এই চায়ের ভাগটুকু ছাড়বে না, যেহেতু মা দুধ চা খাচ্ছে। আর যদি লিকার চা খায় তাহলে কিন্তু আর কেউ চায়ের ভাগ বসাতে আসবে না। যখনই দেখবে দুধ চা তখন কিন্তু সমান সমান ভাগ চায়। তো যাই হোক, চাটা খেয়ে নিয়ে একদম এনার্জি সহকারে লেগে পড়েছি কাজে। তো প্রথমেই এই যে ঢ্যাঁড়সটা একটুখানি ভেজে নিচ্ছি। তো আজকে করছি ঢ্যাঁড়স ভাজা, আর হচ্ছে ডাল, আর করব চিংড়ি মাছ আলু পটল দিয়ে তরকারি। আর দেখি এখন চাটনি করতেও পারি নাও করতে পারি। তো কদিন ধরে এই বর্ষার সময় ওই আমড়া নিয়ে আসছে, আমড়ার চাটনি খেতে ভীষণভাবেই কিন্তু ভালো লাগছে। আর শেষ পাতে একটুখানি যদি টক মিষ্টি চাটনি পাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না, তাই না বলো। ওদিকে দেখো ডিমগুলো সিদ্ধ করে রেখেছি, হাফ বয়েল করে আর কি। তো ওগুলো ছাড়াবো। তো এই যে এখন ভাতটাও বসিয়ে দিয়েছি। তো এদিকে একদিকে কাজ সারছি, ওদিকে কাজ সারছি, আবার মুষলধারে মাঝে মধ্যে বৃষ্টি নামছে, দৌড়ে গিয়ে জামা কাপড় তুলতে যাচ্ছি। বর্ষাকালে এই এক সমস্যা, মানে তখনই বৃষ্টি তখনই রোদ্দুর। তো দেখো চাটনি করব না করতে করতে শেষে কিন্তু আবার এই যে আমরা চাটনিটা বানিয়েছি। আর এই যে শেষে একদম ওই যে গুঁড়ো মশলা যেটা বলি তোমাদের, কাঠখোলাতে 5 ফোড়নটা ভেজে নিয়ে তারপর যদি একটুখানি পেস্ট করে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু, পেস্ট মানে ডাস্ট আর কি, তাহলে কিন্তু ভীষণ চাটনির স্বাদ একদম ভীষণভাবেই ভালো হয় খেতে। তো দেখতেই পাচ্ছ আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এই যে চিংড়ি মাছ আলু পটল দিয়ে তরকারি বানিয়েছি, ওদিকে ডাল বানিয়েছি, আর ঢ্যাঁড়স ভাজা, আর হচ্ছে এই যে আমড়ার চাটনি। আর এই ডিমগুলো এখন সিদ্ধ করা হয়ে গেছিলো, তো সেটা এখন ছাড়িয়ে নেব। আর হাফ বয়েল ডিম না ছাড়ানো ভীষণভাবে কঠিন, আর এই কঠিন কাজ যখনই করা হয় তখন দেখবে অনেকখানি মন দিয়ে কাজ করতে হয়। নয়তো কি বলতো, যে কোনো কঠিন কাজের ক্ষেত্রেই যদি আমরা মন না দিই তাহলে কিন্তু সেই কাজটা বিগড়ে যায়। তো যখনই আমি এই হাফ বয়েল ডিম ছাড়াচ্ছি তখনই মনে মনে ভাবছি ফুল কনসেন্ট্রেট দিয়ে আমাকে ডিমটা ছাড়াতে হবে, নয়তো গলে যাবে, মানে ভীষণভাবে ভয় লাগে দেখবে। তো যাই হোক, এমনি পুরোপুরি সিদ্ধ ডিম হলে কিন্তু চটপট ছাড়ানো যায়। তো দেখো এই যে ডিমগুলো অবশেষে ছাড়ানো হয়ে গেছে। আর মেয়ে যেহেতু ক্লাস করছিল তার জন্য ওই যে ওর মুখের মধ্যেও ডিমটা দিয়ে দিলাম, আর ভাতটা বসিয়ে দিয়ে, আর হাজব্যান্ডের জন্য আজকে ভেজিটেবল স্যুপ বসিয়েছি। তো স্যুপটা প্রেশার কুকারে বসিয়ে দিয়ে চলে এসেছি এই যে আমার ব্যালকনিতে। তো ব্যালকনিতে বলতে কয়েকদিন ধরেই কিন্তু এই যে দেখছো জেট প্ল্যান্ট, এটা আনা ছিল। তো এই গাছটা লাগাবো করে আর মানে লাগানোই হয়নি। এই যে এখন এটাকে এই টবটার মধ্যে লাগাবো। তো এই যে তোমার চটের ব্যাগের মধ্যেই রাখা ছিল, প্লাস্টিকটা কিছুতেই ছুরিটা দিয়ে কাটতে পারছিলাম না। তারপর একটা ব্লেড জোগাড় করে নিয়েছি, সেটাকে দিয়ে কেটে নিলাম। তারপরে গাছটা ওই টবটার মধ্যে পুঁতে দেবো, তাহলেই হয়ে যাবে। তবে এমন কিছু কসরত করতে হবে না, যেহেতু বর্ষার সময়, দেখবে বর্ষার সময় যে কোনো গাছ যদি একটুখানি মাটিতে পুঁতে দেওয়া হয় তাহলেই কিন্তু প্রকৃতির বৃষ্টি আর রোদের মধ্যেই গাছগুলো কিন্তু ভালোভাবেই লেগে যায় আর সজীবও থাকে। তো বর্ষার সময় আর শীতকালে দেখবে গাছ কিন্তু ভীষণভাবে ভালো হয়। তো আমিও চেষ্টা করি যখনই নতুন কোনো গাছ রোপণ করি তখন এই বর্ষাকাল আর শীতকালেই গাছ পুঁততে আর কি। তো যাই হোক, এই যে এখানে দেখো এই জেট প্ল্যান্টটা বসিয়ে দিলাম। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা জেট প্ল্যান্ট লাগাবো। তবে যতই এগুলো ইনডোর প্ল্যান্ট হোক না কেন, একটু যদি রোদ হাওয়ার মধ্যে গাছগুলো না রাখা যায় তাহলে কিন্তু মোটেই গাছ ভালো হয় না, কারণ ওদের তো খাবার দরকার। তাই রোদের মধ্যেই তো জানো সমস্ত গাছই খাবার তৈরি করে। তো ইনডোর প্ল্যান্ট হলেও ব্যালকনির মধ্যে যদি গাছ রাখা যায়, বা যেখানে রোদ হাওয়া বেশ ভালোভাবে আসতে পারে সেখানে যদি একটু খোলামেলা জায়গার মধ্যে রাখা যায় তবেই কিন্তু গাছপালা ভালো হয়। আগে অনেক গাছ ছিল জানো তো আমি একদম রুমের মধ্যে ভিতরে রাখতাম, তো অনেক গাছ এভাবে আমার মারা গেছে আর পয়সা নষ্ট হয়েছে। তো সেই তবের থেকেই আমি কি করেছি বলো তো, ব্যালকনিতে গাছ রাখি, আর কিন্তু মানে ঘরের মধ্যে রাখি না। কারণ রুমের ভিতরে গাছ রাখলে মাঝে মধ্যেই রোদে দেওয়ার একটা ব্যাপার থাকে, অনেক খাটনির ব্যাপার। তাই ব্যালকনিটাকেই গাছগাছালি দিয়ে সাজিয়ে রেখেছি। তো যখন বসে বসে একটুখানি চা খাই তখন এই সবুজের দিকে তাকাতে ভীষণভাবেই কিন্তু ভালো লাগে। তো যাই হোক, দেখো গাছ লাগাতে গিয়ে কি অবস্থা, ব্যালকনিতে পুরো মাটিতে একদম
একদম ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, চলো এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো করতে করতেই তোমরা যারা আমাকে এত ভালোবাসো তাদের কিছু কমেন্টে রিপ্লাই করি। তো প্রথমেই বলি সুকন্যা দিদিভাইয়ের কথা, তোমার শরীর খারাপ ছিল তুমি লিখেছিলে, তো যার জন্য তোমার কমেন্টের রিপ্লাই করতে দেরি হয়েছে, তার জন্য তুমি ক্ষমা চেয়েছো। দিদিভাই আমি কিন্তু ভীষণভাবে তোমাকে বকা দেবো, তুমি যতই আমার থেকে বয়সে বড় হও না কেন, তুমি কেন বোনের কাছে ক্ষমা চাইবে? আর এইটুকু কারণে, সামান্য কারণে কখনোই কারোর কাছেই ক্ষমা চাইবে না। তুমি যদি আমাকে একটুও ভালোবেসে থাকো তাহলে এই বোনের কথা অবশ্যই মনে রাখবে, কখনো নিজেকে এতখানি ছোট করবে না, ঠিক আছে দিদিভাই? তুমি তোমার শরীর খারাপ ছিল বলেই তুমি কি বলবো কমেন্ট করতে পারোনি, তার জন্য তুমি ক্ষমা চাইবে, এটাতে আমি ভীষণভাবেই রাগ করেছি। কিন্তু তুমি যে এত ভালোবাসা দিয়েছো, আমার মেয়েদেরকে আশীর্বাদ করেছো, এটা আমার বড় পাওয়া দিদিভাই। কখনোই এত ছোট কারণে তুমি ক্ষমা কারো কাছে চাইবে না, এটা সব সময় মাথায় মনে রাখবে, ঠিক আছে? তুমি যদি নিজেকে এত সবার কাছে মানে অতি তুচ্ছ কারণে ছোট হয়ে যাও না, তাহলে তোমাকে কিন্তু কেউ রেসপেক্ট করবে না, জানো তো? যুগটাই এরকম। তাই যখন কোনো তোমার থেকে যদি কোনো ভুল হয়ে যায়, ভুলটা স্বীকার করবে, কিন্তু কখনো এত ছোট কারণে কারো কাছে ক্ষমা চাইবে না। সবসময় আগে নিজেকে রেসপেক্ট করবে, তবেই কিন্তু তোমাকে অন্যরা রেসপেক্ট করবে। আমি যে কোনো মানুষের ক্ষেত্রেই বলছি, জানো তো? তো প্রতিটা কষ্ট থেকেই মানুষ কিন্তু শিক্ষা নেয়, আর আমার জীবনের সেই শিক্ষার থেকে অভিজ্ঞতা সঞ্চয় করেই আমি কথাগুলো বলছি। আমিও তোমার মতো এরকম ছিলাম, জানো তো? ভীষণভাবে নিজেকে ছোট করে রাখতাম সবার কাছে, কিন্তু যত তুমি সবার কাছে ছোট হয়ে থাকবে, তুচ্ছ হয়ে থাকবে, ততই দেখবে সবাই তোমাকে না পা দিয়ে মুড়িয়ে চলে যাবে। তো সেই জন্য তবে থেকেই দোষ যখন করবে অবশ্যই ক্ষমা চাইবে, কিন্তু যখন দোষ করবে না বা কোনো ভুল করবে না তখন কিন্তু কখনোই কারো কাছেই ক্ষমা চাইবে না। তো যাই হোক, তুমি খুব ভালো থেকো, আর তোমাকে আমি অনেকখানি ভালোবাসি, তাই একটু বকেও দিলাম। আমি জানি তুমি কিছুই মনে করবে না, আর মনে করলে তোমাকে আমি আরও বকা দেব। তো যাই হোক, চলো এবারে যাই আরেকটা বোনের কমেন্টের কথায়। সে হলো রিঙ্কি মাহাতো, যদিও তার নাম কিন্তু চৈতালি, আমার যতদূর মনে পড়ছে। চৈতালি, তুমি লিখেছো যে তুমি কি কোনো ভুল করেছো যে তোমার নাম আমি আমার ব্লগে আর কি বলিনি। না বোন, কোনো রকম তোমার উপর রাগ করিনি, বরঞ্চ আমি আশায় আছি কবে তুমি তোমার ছেলের সাথে দেখা করতে আসবে, আর সেই সময় আমার সাথেও দেখা করবে। তো এত তুচ্ছ কারণে আমি কেন তোমার উপর রাগ করতে যাবো? আসলে বোন কি বলো তো, সব সময় সব ভিডিওতে সবার নাম নেওয়া হয় না। আর দেখো, মেয়ে ভেবেছে কি বলো তো, আমি বোধহয় জল নিয়ে খেলা করছি, ব্যালকনি ধুচ্ছিলাম যখন, তো তখন বলছে মা দাও না আমি ব্যালকনিটা ধুই। তো যেই না ও চেয়েছে আমার থেকে খেলা ভেবে আর কি, অমনি ওকে কাজ ধরিয়ে দিয়েছি। কি বলো তো, বাচ্চারা কিন্তু এই মজার ছলেই করতে করতে সংসারের টুকটাক কাজগুলোও কিন্তু শিখে যায়। সেভাবেই কিন্তু আমার বড় মেয়েও শিখেছে, জানো তো? ও কিন্তু সব রকম সব কাজ করতে পারে। তো যাই হোক, ওদের যে এই উৎসাহটা আছে যে মা ব্যালকনি ধুচ্ছে, ভাবছে কি মজা, কত ভালো কাজ। তো ওই জন্য ও আর কি কাজটা কীরকম সেটা দেখার জন্য বলছে মা দাও না আমি ধোবো, আমার ব্যালকনি ধুতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ধোক না, ক্ষতি কী আছে? এইরকম করে যদি বাচ্চারা একটু একটু করে মায়েদের কাজগুলোতেও হাত দেয়, তাহলে কিন্তু তারাও মাকে কোথাও হলে রেসপেক্ট করবে, আর বুঝবে যে মায়েরা যে কাজগুলো করে সেগুলো কিন্তু অত তুচ্ছ নয়, তাই না বলো? তো সেই জন্যই আমি কিন্তু মেয়েদের টুকিটাকি যে সংসারের কাজগুলো আছে মাঝে মধ্যে কিন্তু ধরিয়ে দিই, জানো তো? দায়িত্ব দেওয়া ভালো। ছোটোর থেকে যদি একটু একটু করে ওদের মধ্যে দায়িত্বের এই যে ভার সেটা যদি দেওয়া যায়, তবেই কিন্তু ওদের মধ্যে দায়িত্ববোধ তৈরি হবে, তাই না? সংসারটা সবার সংসার, একা কিন্তু সমস্ত সংসারের সব কিছু মানে দায়িত্ব সহকারে পালন করা যায় না। সবাই মিলে যদি সংসারের সমস্ত কাজকর্মকে রেসপেক্ট করা যায়, তাহলে দেখবে সেই সংসারটা অনেকখানি সুখের হয়ে ওঠে, আর সংসার করতেও কিন্তু ভীষণভাবেই ভালো লাগে, আর সেই সংসার করতে দায়বদ্ধ মনে হয় না। তো যাই হোক, দেখো ব্যালকনির গাছগুলো বৃষ্টির মানে ছোঁয়া পেয়ে একদম সতেজ হয়ে গেছে। তো আমাদের মনও এরকম, জানো তো? সবসময় নিজেকে যদি আমরা ভালো না রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের মনও কোথাও যেন মরে পড়ে থাকবে। তাই মন মেজাজও সবসময় সতেজ রাখবে, আর নিজেকে নিজে ভালো রাখবে, নিজেকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখবে, আর অন্যের কাছে কখনোই অতি তুচ্ছ কারণে ছোট হবে না।
তো এখন চলে এসেছি এই যে মেয়েদের রুমটা পরিষ্কার করতে। তো বিছানাপত্র কিন্তু আমি আগেই তুলে নিয়েছি, আর আজকে অনেক তাড়াতাড়ি আমার কাজকর্ম সব শেষ হয়ে গেছে। তো বিছানাপত্র যেহেতু তোলা ছিল, এখন জাস্ট বিছানার চাদরটা খালি একটুখানি ঝেড়ে নেব, তাহলেই হয়ে যাবে। তো এই যে দেখছো ক্লিনারটা, আমার এই ক্লিনারটা ভীষণভাবে একটা কাজের জিনিস, জানো তো। আগে আমি কি করতাম, বিছানার চাদরগুলো রোজ রোজ তুলে তুলে ঝেড়ে ঝেড়ে পারতাম আবার। তো এখন কি করি বলো তো, এই যে ক্লিনারটা দেখছো, ওটা দিয়ে একদম ঝেড়ে দিই, খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো যাই হোক, বিছানাপত্র ঝাড়া হয়ে গেছে আমার। এখন এই যে মেয়েদের যে বইপত্রগুলো ছিল পরে সব রেখে দেয় এখানে ওখানে। আর আমার কি বলো তো, মেয়েদের গোছানোর কাজগুলো না আমার পছন্দ হয় না। তাই বড় মেয়ে বলবে, মা আমি যদি গুছিয়ে রাখি তারপরে তুমি আবার সেই কাজটা কেন করতে যাও। তো মাঝে মধ্যে আবার মেয়েদের কাছেও আমাকে ধমক খেতে হয়। আসলে এটা কি বলো তো, মনের রোগ আর কি বলতে পারো। সে মানসিক শান্তি পায় না। নিজে হাতে কাজ করলে যে একটা মানসিক শান্তি পাওয়া যায়, সেটা দেখবে অন্যরা সেই কাজটা করে দিলে মানসিক শান্তি একদমই পাওয়া যায় না। ওই জন্যই জানো তো, এত বছর হয়ে গেল আমার বিয়ে হওয়া, তারপরেও কিন্তু আমি কাজের লোক রাখতে পারি না, কিছুতেই আমার তাদের কাজ পছন্দ হবেই না। তাই সব সময় চাই কি বলো তো, যেন শরীরটা সুস্থ থাকে আর আমি যেন ভালো থাকি, তাহলে এই কাজকর্ম করা আমার কাছে কোনো ব্যাপারই না। কারণ আমি সত্যি কথাই বলছি তোমাদেরকে, ভালোবেসে কাজ করি, জানো তো। আমি কাজ করতে ভীষণভাবেই ভালোবাসি। যদি আমার খুব না শরীর খারাপ হয়, বিছানায় না পড়ে যায়, ততক্ষণ কিন্তু আমি টুকটাক করে কাজ করতেই থাকি। তো তোমাদের মধ্যে সবিতা মালাকারও আমাকে জিজ্ঞেস করেছো যে আমি দরজা জানালা কতদিন অন্তর অন্তর মুছি। তো আমার কাছে সেরকম কিন্তু কোনো রুটিন নেই, জানো তো, যে 7 দিন অন্তর মুছি বা 10 দিন অন্তর মুছি। আমার যখনই দেখি যে হ্যাঁ একটুখানি নোংরা হয়েছে বা নোংরা হয়নি, তখনও কিন্তু মুছি। যখনই ইচ্ছে করে তখনই কাজগুলো করে নিই। তবে একদমই খুব যে নোংরা সেগুলো কিন্তু হতে দিই না। আর দরজাগুলো যেহেতু আমার প্লাইউডের ল্যামিনেশন করা, তাই সেভাবে কিন্তু আমার ধুলো নোংরা পড়েই না। কাঠের দরজায় দেখবে বেশ ভালো ধুলো পড়ে, আর যেহেতু আমার প্লাইউডের, তো তার জন্য কি বলতো সেভাবে নোংরা হয় না। কিন্তু হালকা করে এই যেমন ফার্নিচারগুলো রোজ মুছি, সেরকমই একটু করে মুছে নিলেই হয়ে যায়। তো সেভাবেই আমি চলি আর কি। এমন কোনো রুটিন নেই যে 7 দিন পর মুছি বা 10 দিন পর মুছি। তুমি যেহেতু জানতে চেয়েছিলে তাই তোমাকে বললাম। আর তোমাদের মধ্যে আর একজন আমাকে জানতে চেয়েছো যে আমি সফট টয়েসগুলো কীভাবে পরিষ্কার করি। তা সফট টয়েসগুলো আমি কি বলতো, শ্যাম্পু জল বা ডিটারজেন্ট, যেটা লিকুইড ডিটারজেন্ট, সেটা দিয়ে প্রথমে একদম ভিজিয়ে রেখে দিই অনেকক্ষণ, তারপর হাতে করেই কেচে নিই, তারপর মেশিনে জাস্ট আর কি শুকিয়ে নিই, ব্যাস এই হলো ব্যাপার। তো ওই সফট টয়েসগুলো দেখছো আমার বহু পুরনো সফট টয়েস, এখনও কিন্তু সেভাবেই যত্ন সহকারে রেখেছি বলে একদম ভালোভাবেই রয়ে গেছে। তো যত্নের কাছে কিন্তু অনেক জিনিস দেখবে দীর্ঘদিন স্থায়ী হয়, তাই না? যত তুমি যত্ন করবে ততই দেখবে জিনিসপত্রও ভালো থাকবে। কারণ প্রত্যেকটা জিনিস আমাদের কাছে অনেকখানি কষ্ট করে কেনা, তাই প্রত্যেকটা জিনিস কিন্তু ভীষণভাবেই যত্ন সহকারে রাখি। তো চুমকি আর দিয়া, তোমরা দুজনেই জিজ্ঞেস করেছো আমার বড় মেয়ে কী নিয়ে ভর্তি হয়েছে আর কোন কলেজে ভর্তি হয়েছে। তো আমার বড় মেয়ে ম্যাথমেটিক্স অনার্সে ক্যালকাটা ইউনিভার্সিটিতে, মানে বেলঘড়িয়া কলেজে ভর্তি হয়েছে। বেশ কিছু নতুন বন্ধু আমার ওয়ার্ল্ডে যুক্ত হয়েছো, তো তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তারা হলো সোমা পাল, শারমিন রেখা, সুপ্রিয়াস ব্লগস, শুভ্রা ভৌমিক, পেটাল ক্রাউন, রনি বিশ্বাস, রূপকথার মাঝে, মধুমিতা ঘরামি, সঙ্গীতা মণ্ডল, নীলিমা কিচেন অ্যান্ড ব্লগ, সিলাস হোমমেড ফুড, ঝর্ণা এজেন্সি, ববিতা গোল। তো তোমাদের সকলকে মন থেকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা, আর আশা রাখবো তোমরা এভাবেই আমার পাশে থাকবে আর আমাকেও এভাবেই ভালোবাসা দিয়ে যাবে। তো এই যে এখন দেখতেই পাচ্ছ হাজব্যান্ডের জন্য স্যুপটা বানানো কমপ্লিট হয়ে গেছে। আমি প্রেশার কুকারে স্যুপ আর ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু বাকি কাজ সারতে গেছিলাম। তো তা করতে করতে আমার ভাতও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে স্যুপও কমপ্লিট হয়ে গেছে। তো অলরেডি রান্নাবান্না সমস্ত কিছু একদম কমপ্লিট হয়ে গেছে। তো সব সময় চেষ্টা করি কি বলতো, সময়ের মধ্যে সব কিছু মেনটেন করার, কিন্তু সব দিন সত্যি কথা বলতে কি পেরে উঠি না। তো যাই হোক, সংসার মানে এরকম, সবসময় কিন্তু সমানভাবে সবার মন মানসিকতাও ঠিক থাকে না, আর কাজ করার এনার্জিও কিন্তু সমান থাকে না। আর বৃষ্টি বাদল মানেই দেখবে একটুখানি আলসেমি কিন্তু কাজ করে। যখনই দেখবে রোদ ঝলমলে ওয়েদার থাকে তখন কিন্তু আমাদের কাজে অনেকখানি এনার্জি থাকে, আর বৃষ্টি বর্ষা মানেই যেন কাজও ঢিলেমি হয়ে যায় আর শরীরে আলসেমি কাজ করে। মনে হয় একটুখানি
বসে থাকি, একটুখানি গরম গরম চায়ে চুমুক দিই, একটুখানি গুনগুন করে গান গাই বা গান শুনি, এইসব আমার ভীষণভাবেই ভালো লাগে। কিন্তু নিজের জন্য সময় বের করা সেভাবে হয়ে ওঠে না, তাই সংসারের কাজের ফাঁকে ফাঁকেই নিজের জন্যও কিন্তু কোনো কোনো সময় ভাবতে হয়। আর তখন কি হয়, সময়টাকে আর হাতে ধরে রাখতে পারি না, কারণ সময় তো আর কারোর জন্যই থেমে থাকে না। তো যাই হোক, সবটা মিলিয়ে মিশিয়েই কিন্তু আমাদের চলতে হয়। কোনো কোনো সময় নিজেকে ভালো রাখতে সময়কেও ইগনোর করতে হয়, আবার কোনো কোনো সময় সময়কে প্রাধান্য দিতে নিজেদের ইচ্ছাগুলোকে ইগনোর করতে হয়। মধুমিতা ঘরামি, তুমি আমাকে আমার হোম ট্যুরটা শর্টস হিসেবে দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিলে, কিন্তু আমি তোমার রিকোয়েস্টটা রাখতে পারছি না বোন। কারণ হচ্ছে একই চ্যানেলে যদি লং ভিডিওর সাথে শর্টসও পোস্ট করা যায় তাহলে কিন্তু সেই চ্যানেলের অনেকখানি ক্ষতি হয়। আর আমি এই সমস্ত ক্রাইটেরিয়া মেনটেন করেই কিন্তু আজকে যেটুকু পজিশন পেয়েছি, ওই সমস্ত কিছু ক্রাইটেরিয়া মেনটেন করেই তাই তোমার কথা রাখতে পারলাম না। আমি তোমাকে রিকোয়েস্ট করব, যদি তোমার আমার হোম ট্যুর দেখতে ইচ্ছে করে তাহলে তোমার ফ্রি টাইম অনুযায়ী একটুখানি দেখে নিতে পারো। তো চলো, আজকের মতো এখানেই বিদায় চেয়ে নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক 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 আনন্দে থেকো। তো চলো, টাটা।